সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইকো কলেজের বাংলা একাদশ শ্রেণীর অপরিচিত ছোট গল্পে তোমাদেরকে স্বাগত ও শুভেচ্ছা। আজকে আমরা বাংলা প্রথম পত্রের জনপ্রিয় একটি গুরুত্বপূর্ণ গল্প, আসলে যেটি সাহিত্যের ভাষায় ছোট গল্প, সেটি সম্পর্কে আজকে আলোচনা করব। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ ছোট গল্পের নাম অপরিচিতা। এই অপরিচিতার সাথেই আজকে আমরা পরিচিত হব। এই অপরিচিত ছোট গল্পটি লিখেছেন ছোট গল্পের স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে তিনি 1861 খ্রিস্টাব্দের 25শে মে তিনি এবং 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দে তিনি জন্মগ্রহণ করেছেন কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা দেবী এবং তার দাদার নাম প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। বন্ধুরা, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে তিনি পেশায় তার আমরণ তিনি সাহিত্য সাধনায় নিয়োজিত ছিলেন এবং পিতার জমিদারি থাকার কারণে জমিদারি তদারকি এবং জমিদারি পেশায় তিনি নিয়োজিত ছিলেন। এই জমিদারি পেশাতে তিনি ছোট গল্পগুলো তিনি সুন্দর করে বাংলা ভাষা সাহিত্যের শ্রীবৃদ্ধি করিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি তার উপাধি, তিনি বাংলা ছোট গল্পের স্রষ্টা, বিশ্বকবি, কবিগুরু এবং ভানুসিংহ ঠাকুর নামেও তিনি পরিচিত। আমরা আরো দেখতে পাচ্ছি তিনি প্রথম ছোট গল্প রচনা করেছেন ভিখারিনী 1284 বঙ্গাব্দে, মাত্র 16 বছর বয়সে। বলে রাখা দরকার যে তিনি মাত্র 8 বছর বয়সেই তিনি কবিতা লেখা শুরু করেন, আর 16 বছর বয়সেই তিনি ছোট গল্পের প্রকাশের মাধ্যমে, রচনার মাধ্যমে তিনি আসলে বাংলা ভাষা ও সাহিত্যের ছোট গল্পের জনক, স্রষ্টা, পথিকৃৎ হয়ে রয়েছে। এবং তার শেষ ছোট গল্প মুসলমানের গল্প, শেষ ছোট গল্পের নাম মুসলমানের গল্প। প্রথম প্রকাশিত আমরা জানি সবুজপত্র, প্রমোদ চৌধুরীর সবুজপত্র 1914 সালে তার প্রথম প্রকাশিত ছোট গল্প আসে। এবং তিনি শুধু ছোট গল্প, আমাদের এই ভিখারিনী ছাড়াও আরও তার যে আমরা 95টি ছোট গল্প পেয়েছি গল্পগুচ্ছ গ্রন্থে, এছাড়াও আরও অন্যান্য তিনি ছোট গল্প তিনি লিখেছেন। যে সে গল্প স্বল্প, লিপিকা, এগুলো তার গল্প গ্রন্থ। আমরা জানি যে তিনি জমিদারি দেখাশোনার জন্যে বাংলাদেশের কুষ্টিয়ার শিলাইদহে বসে তিনি বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ ছোট গল্পগুলো তিনি এদেশের প্রকৃতি, এদেশের আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি, আমাদের জীবন জীবিকা, এদেশের মানুষের জীবনযাপন তিনি তার ছোট গল্পে অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন। এছাড়াও তার কাব্যগ্রন্থ আমরা জানি বলাকা,
মানসিক, সোনার তরী, খেয়া, কণিকা এবং শেষ লেখা সহ তিনি অত্যন্ত কাব্যগ্রন্থ আমাদের সমৃদ্ধশালী বাংলা ভাষার সম্পদ হিসাবে তিনি রচনা করেছেন। এছাড়াও তিনি চোখের বালি, গোরাম, চতুরঙ্গ, নৌকাডুবি, ঘরে বাইরে যোগাযোগ তার শ্রেষ্ঠ উপন্যাস বাংলা ভাষা সাহিত্যের জন্য আমাদের বড় পাওয়া। এছাড়াও তিনি নাটক রচনাতেও সিদ্ধহস্ত তার ছিল। তিনি নাটক রচনা করেছেন রাজা, অচলায়তন, রক্তকরবী, বিসর্জন সহ অন্যান্য। এমনকি তিনি প্রবন্ধ রচনাতেও শ্রেষ্ঠ প্রাবন্ধিক ছিলেন, যেমন বিচিত্র প্রবন্ধ, কালান্তর, স্বদেশ, বিশ্ব পরিচয়, আসলে বিশ্ব পরিচয় দিয়েছেন। তিনি সাহিত্যের এমন কোনো শাখায় দৃপ্ত পায়ে তিনি হেঁটেছেন না, এরকম কোনো জায়গা পাওয়া যায়নি। এমনকি রবীন্দ্রসঙ্গীতের কথা না বললে তো ভুলেই হবে। রবীন্দ্রসঙ্গীত বাংলা ভাষা সাহিত্যের এক মহা অলঙ্কার, আসন এবং শ্রীবৃদ্ধি সমৃদ্ধ আমাদের সম্পদ। তিনি প্রায় ৩,০০০, আমাদের ২,২০০-র উপরে আমরা এই পর্যন্ত তথ্য পেয়েছি তার গানের সংখ্যা। এছাড়াও বাংলা ভাষা ও সাহিত্যের যতগুলো শাখা রয়েছে, প্রতিটি শাখায় তার পদচারণায় বাংলা ভাষার সাহিত্য এক নতুন মাত্রা, উন্নত মাত্রা তার আসন গেড়ে বসেছেন এবং তার এই সাহিত্য সাধনা বিশ্বের আমাদের বাংলা ভাষা সাহিত্যকে পরিচিত করে দিয়েছেন। বাংলা ভাষা সাহিত্যের মর্যাদা আরো উন্নত করেছেন তিনি। আসলে তার সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলার থেকেই যায়। আসলে আমরা তার সম্পর্কে বিশ্লেষণ করার সময় সাপেক্ষে আমরা শেষ করব। আজকে প্রাসঙ্গিক বিষয়ে শুধু আমরা আলোচনা করছি। এছাড়াও আমরা জানি যে তিনি অনেকগুলো, প্রায় ২,০০০ উপরে আমরা তার সুন্দর আমরা যে চিত্রাঙ্কন তা দেখতে পাই। যাই হোক, অন্য আরেক দিক তার সম্পর্কে আরো বিস্তর আলোচনা করার চেষ্টা করব। আজকে আমরা তার যে শ্রেষ্ঠ ছোট গল্প, যে রচনা, যেটি আমাদের গল্প সপ্তক এবং পরবর্তীতে গল্পগুচ্ছ ৩য় খণ্ডে যেটি স্থান পেয়েছে, অপরিচিতা, সেই সম্পর্কে আজকে সামগ্রিক আলোচনা করার চেষ্টা করছি। এই অপরিচিতা গল্পের পূর্বে, অর্থাৎ ইতিপূর্বে আমরা আমাদের যৌতুক প্রথার যে নির্মম বলি, সেই গল্পগুলোতে, ছোট গল্পগুলোতে আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেসব কাহিনী আমরা দেখতে পেয়েছি। কিন্তু এই প্রথম অপরিচিতা ছোট গল্প থেকে কোনো নারীবাদী চরিত্র, প্রতিবাদী চরিত্র, যৌতুক প্রথার বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠ আমরা এখানে দেখতে পাই। আমরা চলে যাচ্ছি সেই আমাদের অপরিচিতা গল্পের মূল বক্তব্যে, পাঠ বিশ্লেষণ। অপরিচিতা মানে কি? অপরিচিত হচ্ছে যা পরিচিত নয়, যা আমাদের কাছে অচেনা, অজানা। গল্পের শুরুতেই এই গল্পটি উত্তম পুরুষের জবানীতি,
অর্থাৎ এই গল্পে আমাদের নায়ক চরিত্র, পুরুষ চরিত্র অনুপম সুন্দর, যার তুলনা নেই, যার উপমা নেই। আর নারী চরিত্র, কেন্দ্রীয় চরিত্র, প্রধান চরিত্র আমাদের কল্যাণী হচ্ছে অর্থ মঙ্গলময়। তো আমরা এই গল্পটিতে যেটি মূল বক্তব্য পেয়েছি, যৌতুক প্রথার বিরুদ্ধে সম্মিলিত নারী পুরুষের সম্মিলিত প্রতিবাদ। গল্পের কথক অনুপম নিজেই নিজের ব্যঙ্গ করেছেন। তার বয়স এখন 27। তিনি বলছেন, আজ আমার বয়স 27। সে 27 বছর বয়সটা কেন বললেন, তার একটি কারণ আছে প্রিয় বন্ধুরা, যে আসলে এই 27 বছরের বয়সে তার জীবনে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ স্মরণীয় ঘটনা রয়েছে। আমরা চলো যাই সেই ঘটনাটা জেনে আসি। কি সেই ঘটনা যে তার বয়সটা সে 27 বছর বলেছে? তো এই 27 বছর বয়সে সে আসলে আমাদের যৌতুক প্রথার যে নির্মম বলি কল্যাণী কিভাবে হলো, তার বিষয়টা আমরা এখানে জানতে পারি। আসলে আমাদের নায়ক চরিত্র অনুপম নিজেকে দুটি উপমা দিয়েছেন, একটি শিমুল ফুল আর একটি মাকাল ফুল। দুটি দেখতে অত্যন্ত সুন্দর, ভারী সুন্দর, কিন্তু আসলে শিমুল ফুল বন্ধুরা তোমরা সবাই দেখেছো অনেক সুন্দর, কিন্তু তার কোনো আমরা সৌরভ, তার কোনো সুগন্ধি আমরা পাই না। আরেকদিকে মাকাল ফল দেখতে অনেক সুন্দর, কিন্তু মাকাল ফল তার ভিতরের যে আঁশ সেটা কিন্তু দুর্গন্ধযুক্ত, সেটা কিন্তু সুন্দর আর নয়। আসলে নিজেকে তিনি সেই শিমুল ফুল এবং মাকাল ফলের সাথে তুলনা করেছেন। দেখতে অনেক সুন্দর হলে কি হবে, কিন্তু আসলে তার কোনো গুণ নেই। এই ফুলগুলো যেমন গুণহীন, ফুল এবং ফল, তেমনি তারও গুণহীন। 20 শতকে সে সময়ে MA পাস ছাত্র, MA পাস একজন যুবক অনুপম, অথচ সেই পুরুষতান্ত্রিক সমাজ, পরিবারতান্ত্রিক সমাজে সে নিষ্ঠুর। এই যে যৌতুক প্রথার, এই যৌতুক প্রথা তার মামা সেই তাদের ভাগ্য দেবতার এজেন্ট, তার পরিচালনায় সংসার পরিচালিত হয় এবং মামার হুকুমে মেয়ের বয়স 15 বছর, অর্থাৎ বেশি বয়স হয়ে গেছে। সে সময়ে 9 থেকে 12 বছরের মধ্যে মেয়েদের বিয়ে দেওয়া হতো। 15 বছর এটা অনেক বেশি। বয়সটা বেশি হলে কি হবে, মামা তাতেও রাজি রয়েছে, সেই বিয়েতে তার সম্মতি আছে। অর্থাৎ বয়স যত বেশি তার চেয়ে যৌতুক যে আরও বেশি তিনি পাবেন, তার এই যে তীব্র আকাঙ্ক্ষা, যৌতুকের প্রতি তার যে একটি আকাঙ্ক্ষা, আসক্তি রয়েছে, তাই তিনি জেনে শুনেও মেয়ের বয়স বেশি হলে কি হবে তিনি বিয়েতে সম্মতি দিয়েছেন। এইভাবে বিয়ের বয়স মেয়ের বেশি হলেও তাতে তিনি রাজি হয়েছেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে অনুপম নিজেকে ওই কার্তিকের সাথে তুলনা করেছেন। তিনি বলছেন যে আসলে দেবী দুর্গার কোলে ওই গজাননের, অর্থাৎ দেবী দুর্গার কোলে গজাননের অনুজ কার্তিক দেখতে অনেক সুন্দর ছিলেন, সুপুরুষ তো বটেই, কিন্তু কার্তিকের যে গুণ ছিল সেই গুণ কিন্তু আমাদের অনুপমের নাই। অনুপম তাই নিজেকে
কার্তিকের মতো সুন্দর, শুধু এটা ব্যঙ্গার্থে তাকে প্রকাশ করা হয়েছে যে এত সুন্দর বীর বাহু সুদর্শন হওয়ার পরও তার কিন্তু গুণ নেই। আসলে এই অপরিচিত গল্প এইভাবে ধীরে ধীরে এগোতে থাকে। তাদের বিয়ের বন্দোবস্ত হয় এবং বিয়ের যখন আমাদের আয়োজন সম্পন্ন, বরযাত্রী নিয়ে বিয়ের আয়োজনে অংশগ্রহণ করল বরপক্ষ, আর কনে পক্ষ সব কিছু প্রস্তুত করার পর দেখা গেল যে কনের বাবা তিনি আজকাল একটু আর্থিকভাবে দুর্বল হওয়ার কারণে তাকে অসম্মান করতে দ্বিধা করেননি। মামা হরিশ সহ আমরা দেখেছি যে এখানে আমাদের যৌতুক প্রথাটা আসলে কিভাবে নির্বিকার চিত্তে প্রতিবাদী একটি কণ্ঠস্বর ছিল শম্ভুনাথ বাবু, অর্থাৎ কন্যার বাবা। এইখানে গল্পের সার্থকতা যে একজন পুরুষ চরিত্র, সে সময় পুরুষতান্ত্রিক সমাজে শম্ভুনাথ বাবু নির্বিকার অথচ বলিষ্ঠ প্রতিবাদ। আরেকদিকে যেখানে পুরুষ শাসিত সমাজে নারী চরিত্র নীরব অবলা হিসাবে পরিচিত লাভ করছে, সে সময়ে একজন প্রতিবাদী কণ্ঠস্বর, নারী চরিত্র নারীবাদী প্রতিবাদী চরিত্র কল্যাণী, সে প্রতিবাদ করেছেন। অর্থাৎ আমাদের প্রতিবাদী চরিত্রটি ফুটে উঠেছে নারী চরিত্রের মাধ্যমে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের এই যে বিয়ের যে লগ্ন, বিয়ের লগ্নে সমস্ত লৌকিকতাকে পরিহার করে যখন বিয়ে ভেঙে দেওয়ার ঘোষণা দিলেন শম্ভুনাথ বাবু, এমন পরিবারের সাথে আমার কোনো আত্মীয়তা হতে পারে না। যে পরিবার স্যাকরা নিয়ে আসে, স্যাকরা মানে স্বর্ণকার নিয়ে আসে, স্বর্ণকারকে নিয়ে এসেছেন যে তার স্বর্ণের গহনাগুলো সব ঠিকঠাক দিয়েছে কিনা, খাঁটি সোনা আসলে আছে কিনা, এগুলো যখন আমাদের এই গল্পের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার ছোট গল্পের স্রষ্টা অত্যন্ত সুচারুভাবে, অত্যন্ত সুন্দর করে চরম বাস্তবতাকে তার শিল্পিত মন দিয়ে যখন তিনি ফুটে তুলেছেন ছোট গল্পে, আমরা দেখতে পাচ্ছি যে সেখানে স্যাকরা দিয়ে এক এক করে প্রতিটি গহনা অলংকার পরীক্ষা করে দেখা হলো যে এগুলো আসলে সত্যি কিনা। এরকম একটি পরিবেশ অত্যন্ত অবমাননাকর, অপমানজনক একটি পরিবেশ ছাড়া আর কিছুই হতে পারে না। এইভাবেই নারীদেরকে ছোট করে দেখা হয়েছে। আমরা আগামী ক্লাসে পাঠ বিশ্লেষণ বিশদ আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন।